নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তির এপিসোড নাম্বার 20-তে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায়ের সর্বশেষ টপিক যান্ত্রিক শক্তির নিত্যতা নিয়ে আমরা কথা বলবো। যদি আমরা এই টপিকটা বইয়ের কোথায় পাবা সেই পেজ নাম্বারটা মেনশন করি, তাহলে তোমাদেরকে বলবো তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের বইটা খোলার পর 25 নাম্বার পৃষ্ঠায় 1.7.2 টপিকেই কিন্তু তোমরা এই যান্ত্রিক শক্তির নিত্যতা টপিকটা তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, তো আমরা চেয়েছিলাম আসলে 26 নাম্বার পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেওয়া আছে। হ্যাঁ, অনেকেই ভাবতে পারো এটা একটা মাত্র ম্যাথ, আসলে কিন্তু এই একটা মাত্র ম্যাথ করার মাধ্যমে তুমি কিন্তু কয়েকশো ম্যাথ কিন্তু পারবা। এখানে অনেকগুলো বিষয় আছে, খুবই কমপ্লেক্সিভ বিষয়, হালকাভাবে নিলে খুবই হালকা, চাইলে অঙ্কটা মুখস্থ করতে পারো, তুমি নিজে হাতে করেও ফেলতে পারবা। হ্যাঁ, উইদাউট এনি হেল্প তুমি কিন্তু পারবা। কিন্তু আমার মনে হচ্ছে এটাকে নিয়ে আলাদা একটা এপিসোড বানানো দরকার। আমি চেয়েছিলাম আজকের এপিসোডে পুরো অধ্যায়টা কভার করে দিব, অর্থাৎ এপিসোড নাম্বার 20-তে আমরা এটা রেখে দিব। কিন্তু কেন জানি মনে হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতার বেসিক বিষয় যেটা, খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় আলোচনা করতে গেলে আমাদের অঙ্কটাও যদি করতে হয় তাহলে ভিডিও ডিউরেশনটা অনেক লম্বা হবে। এত প্রেশার তোমাদেরকে দিতে চাচ্ছি না। যারা আমাদের রেগুলার স্টুডেন্ট, যারা রেগুলার আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখছো, তাদেরকে আমি এই প্রেশারটা দেব না। আজকের ভিডিওতে শুধুমাত্র যান্ত্রিক শক্তির নিত্যতা এই টপিকের মধ্যে আসলে কি আছে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই যান্ত্রিক শক্তির নিত্যতা এই টপিকের প্রথম যে লাইনটা আছে এই লাইনটা দিয়ে আমি শুরু করতে চাই। আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন মনে হয়েছে, সো তোমাদের সাথে একটু শেয়ার করি। শুরুতেই আছে, আগের শ্রেণীতে আমরা শক্তির নিত্যতা বিষয়টি জেনেছিলাম। আগের শ্রেণীতে মিন্স অষ্টম শ্রেণীতে। এখন প্রশ্ন হলো অষ্টম শ্রেণীতে আমরা এটা পড়েছিলাম কি না, এটা হচ্ছে দেখার বিষয়। যেহেতু আমরা নতুন ক্যারিকুলামের সাথে 2024 আমরা সম্পৃক্ত হয়েছি, যদি পুরাতন ক্যারিকুলামে এই শক্তির নিত্যতা সূত্রটি না থাকে তার মানে পড়ার কথা নয়। কিন্তু নতুন ক্যারিকুলামে যেহেতু শক্তির নিত্যতা সূত্রটা ক্লাস 8-এ আছে, আমি বইতে দেখেছি এবং শর্ট করে তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করব শক্তির নিত্যতা সূত্রের মধ্যে আসলে কি আছে। আরও একটা লাইন আমরা যদি পড়ি, এই নীতি অনুসারে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন ঘটে। এতটুক পর্যন্ত এনাফ। আমি যদি শক্তির সংরক্ষণশীলতা নীতি বা শক্তির নিত্যতা সূত্র নিয়ে একটু কথা বলি, হ্যাঁ, তাহলে বলা যায় পৃথিবীতে কখনো কোনো অবস্থাতেই শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা যায়। অর্থাৎ আমরা শক্তিকে কোনোভাবেই ধ্বংস করতে পারবো না, সৃষ্টি করতে পারবো না। তার মানে এই যে পৃথিবীর শুরুতে, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন শক্তি যা ছিল এখনও শক্তি তা, এক বিন্দু পরিমাণ শক্তি তুমি কখনো সৃষ্টি বা ধ্বংস করতে পারবে না। এবং এটাই প্রুভেন, এটাই তোমাকে বিশ্বাস করতে হবে, এখানে সন্দেহ করার কোনো অবকাশ নাই। হ্যাঁ, যদি তুমি সন্দেহ করে থাকো যে স্যার তাহলে কি পৃথিবীতে কোনো শক্তি সৃষ্টি করা যাবে না, ধ্বংস করা যাবে না, এক কথায় উত্তর না। পৃথিবীর শুরুতে শক্তি যা ছিল এখনও তা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে উদাহরণের জন্য আর কি, বিষয়টা একটু ক্লিয়ারিটির জন্য আমি প্রশ্ন করে আমি উত্তর দিচ্ছি। যদি কারো মাথায় প্রশ্ন আসে যে স্যার আমরা যে সকালবেলা ঘুম থেকে বের হই তখন তো আমাদের গায়ে অনেক শক্তি থাকে, দুপুরবেলা স্কুল থেকে, খেলার মাঠ থেকে, হ্যাঁ, যখন আমরা বাড়িতে যাই তখন দেখা যায় যে আমাদের গায়ে কোনো শক্তি থাকে না, সেই শক্তিটা কোথায় যায় সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি। এখানেও কিন্তু শক্তি ধ্বংস হয় নাই, শক্তি কিন্তু কোনোভাবে ক্ষয় হয় নাই। যেমন আমি যদি উদাহরণ দিচ্ছি, মনে করো তুমি ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হলা তখন মনে করো তোমার শরীরে 200 জুল শক্তি ছিল। আমি যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রে যাচ্ছি, তার আগে ওরা বলল যে শক্তির নিত্যতা এই বিষয়টা নাকি আমরা ক্লাস 8-এ পড়ে এসেছি। এখন শক্তির নিত্যতা বিষয়টা আগে বুঝতে হবে, আমাদের ভিডিওটা অত লম্বা হবে না আশা করি। শক্তির নিত্যতা বিষয়টা বুঝে আমি ডিরেক্টলি কোথায় চলে যাব, যান্ত্রিক শক্তির নিত্যতাতে। এখন এই শক্তির নিত্যতা বিষয়টা বোঝানোর জন্য, অর্থাৎ শক্তি যে কোনোভাবেই সৃষ্টি বা ধ্বংস করা যায় না, পৃথিবীর শুরুতে এবং শেষ পর্যন্ত শক্তির পরিমাণ যে অপরিবর্তনীয়, হ্যাঁ, সেটাই তোমাদেরকে একটু উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করছি। মনে করো ঘুম থেকে ওঠার পরে তোমার শক্তির পরিমাণ হলো 200 জুল, তুমি ফ্রেশ, তোমার গায়ে তখন শক্তি ছিল। আসলে 200 জুল এটা জাস্ট তোমাদেরকে উদাহরণটা দেওয়ার জন্য দিলাম, বাস্তবে তোমার শরীরের শক্তির পরিমাণ 200 জুল নয়, অন্য সংখ্যা, জাস্ট আমি ব্যাখ্যা দেওয়ার জন্য আমি একটু ধরে নিলাম। এখন এই 200 জুল শক্তি নিয়ে মনে করো তুমি বাজারে গেলা, বাজার করলা, কিছুক্ষণ দোকানে বসলা, স্কুলে গেলা,
হ্যাঁ, হয়তোবা তুমি খেলতে পারো। এইসব কাজ করে যখন তুমি বাড়িতে যাবা, তোমার একটা সেকেন্ডের জন্য মনে হবে যে তোমার শরীরে কোনো শক্তি নাই, অথচ তোমার সকালবেলায় ছিল 200 জুল। একটা মুহূর্তের জন্য হলেও মনে হতে পারে যে শক্তি তাহলে চলে গেল, শক্তি ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, তাহলে শক্তির নিত্যতা সূত্রটাতে কি বলল? সেখানে বলল শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখতেছি আমার শরীরে অনেক শক্তি ছিল সকালে, কিন্তু এখন নাই। আসলে তোমার সেই শক্তিটা ধ্বংস হয় নাই, শুধুমাত্র তোমার শরীরের ভেতরে যে শক্তিটা ছিল এটা বিভিন্ন রূপে পরিবর্তন হয়ে গিয়েছে। হয়তো এমন হতে পারে তুমি হেঁটেছ, রাস্তা দিয়ে হেঁটেছো, তুমি এই হাঁটার সময় তোমার পায়ের সাথে রাস্তার একটা ঘর্ষণ ছিল, তাপশক্তি হয়ে গেল। তুমি অনেকের সাথে জোরে জোরে চিৎকার করে কথা বলেছ, তাহলে তুমি যে কথা বলেছো এটা শব্দ শক্তি হয়ে গেল। তুমি হয়তো দৌড়েছ, অথবা হেঁটেছ, অথবা ফুটবলকে লাথি মেরেছ, এগুলো গতিশক্তি হয়ে গেল। অর্থাৎ তোমার যে 200 জুল শক্তিটা ছিল, এই 200 জুল শক্তিটা বিভিন্ন শক্তিতে ডাইভার্ট হয়ে গিয়েছে। এখন যদি তুমি সবগুলো শক্তিকে গুছিয়ে আনতে পারো, কালেকশন করতে পারো, সংগ্রহ করে যোগ করবা, দেখবা যে 200 জুলের সমান। হ্যাঁ, তাহলে আমরা এটা বিলিভ করলাম, মেনে নিলাম যে আসলে শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র একটা অবস্থা থেকে অন্য অবস্থায় আমরা পরিবর্তন করতে পারি। এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, যেটা ক্লাস 8-এ ছিল নতুন ক্যারিকুলামে, হয়তো তোমরা অনেকে মিস করতে পারো। এবং পৃথিবীর শুরুতে শক্তি যা ছিল এখনও তা। এবার আসো যান্ত্রিক শক্তির নিত্যতা বিষয়টা কি। যান্ত্রিক শক্তির নিত্যতা বিষয়টা আসলে অনেকটা শক্তির নিত্যতা সূত্রের মতো। ওই যে বলা হলো পৃথিবীর শুরুতে শক্তি যা ছিল, পৃথিবীর শেষ পর্যায়ে কিয়ামতের দিনও শক্তি তা থাকবে। অর্থাৎ শক্তিটা কখনো চেঞ্জ হবে না, শুধুমাত্র অবস্থাটা পরিবর্তন করে, রূপটা পরিবর্তন করে। এখন যান্ত্রিক শক্তিটা অনেকটা সেরকম, তবে যান্ত্রিক শক্তির ব্যাখ্যাতে যাওয়ার আগে আমি দুই ধরনের শক্তিটা একটু পরিচয় করিয়ে দিব। তোমরা অনেকেই জানো, আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম এই শক্তিগুলো নিয়ে। একটা হচ্ছে বিভব শক্তি, আরেকটা হচ্ছে তোমার গতিশক্তি। হ্যাঁ, কমন দুইটা শক্তি, এই দুইটা শক্তি তোমাকে আগে বুঝতে হবে। বিভব শক্তিটা কি? বিভব শক্তির সংজ্ঞা যদি বলি, সহজ করে যদি বলি, কোন একটা বস্তু তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে গেলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, বা যে শক্তি তার ভেতরে জমা হয়। কি বললাম? একটা বস্তু স্বাভাবিক অবস্থানে ছিল, ধরো মাটির মধ্যে ছিল, এই বস্তুটাকে আমরা সেইখান থেকে অন্য একটা অবস্থানে নিয়ে গেলাম। ধর আমরা 10 ফুট উপরে তুললাম, বা 100 মিটার উপরে তুললাম, বা 500 কিলোমিটার উপরে তুললাম। মাটিতে ছিল, মাটিতে থাকাটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থান। এবার এখান থেকে আমরা চেঞ্জ করে, তার অবস্থাটা চেঞ্জ করে অন্য কোথাও নিয়ে গেলাম। যখন নিয়ে যাব তখন এই বস্তুটা কাজ করার একটা শক্তি অর্জন করবে, সেই শক্তিটার নাম হচ্ছে বিভব শক্তি। হ্যাঁ, আমি আর ইন ডিটেল আলোচনা করছি না, যেহেতু আমরা আগের ভিডিওতে, আগের কয়েকটা ভিডিওতে আমরা বিভব শক্তি নিয়ে কথা বলেছিলাম। আর গতিশক্তিটা কি? গতিশক্তিটা হচ্ছে কোন একটা বস্তু যখন গতিতে থাকে, গতিতে আছে, দৌড়াচ্ছে, অথবা ঘন্টা 100 কিলোমিটার বেগে চলছে, এই গতিতে থাকা অবস্থায় ওই বস্তুটা যে শক্তি অর্জন করে, অর্থাৎ গতির জন্য যে শক্তি অর্জন করে, সেটাকে বলে গতিশক্তি। মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা গাড়ি এসে তোমাকে আঘাত করলো এবং তুমি ব্যথা পেলা। এই ব্যথাটা কেন পেলা? ওই গাড়ির গতির জন্য। এই গতির জন্য যে শক্তিটা অর্জন করে কোনো একটা বস্তু, সেটাকে বলা হয় গতিশক্তি। তাহলে বিভব শক্তি কি বললাম? কোনো একটা বস্তু তার স্বাভাবিক অবস্থার পরিবর্তনের জন্য, বা স্বাভাবিক অবস্থা থেকে অন্য একটা অবস্থাতে যদি রূপান্তর করা হয়, তখন বস্তুটা যে শক্তি অর্জন করে সেটা বিভব শক্তি। আর গতিশক্তি হচ্ছে কোনো একটা বস্তুকে গতি দেওয়া হলে বা গতিশীল করা হলে, ওই গতিশীল থাকার জন্য বা গতির জন্য যে শক্তি অর্জন করে সেটা হচ্ছে গতিশক্তি। এখন যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তির নিত্যতা। নিত্যতা শব্দটাতে একটু পরে আসি, আগে বলি যান্ত্রিক শক্তিটা কি। এই যান্ত্রিক শক্তিটা যদি আমরা সংজ্ঞায়িত করতে হয়, আগে তোমাকে বিভব শক্তি আর গতিশক্তিটা জেনে নিতে হবে। ওয়েলকাম, আমরা জেনে গিয়েছি বিভব শক্তি হচ্ছে অবস্থা পরিবর্তনের জন্য যে শক্তি, আর গতিশক্তি হচ্ছে কোনো একটা বস্তু গতির জন্য যে শক্তি। আর যান্ত্রিক শক্তি হচ্ছে এই দুটি শক্তির সম্মিলিত রূপ। যদি আমি এটাকে সংজ্ঞায়িত করি, এভাবে বলতে পারি, কোন একটা বস্তু স্থিতিশীল অথবা গতিশীল থাকার জন্য যে শক্তি লাভ করে, অর্থাৎ বিভব শক্তিটাও যান্ত্রিক শক্তি, গতিশক্তিটাও যান্ত্রিক শক্তি। বললাম না একটু আগে, এই দুটা সম্মিলিত রূপ। অর্থাৎ কোনো একটা বস্তু যদি স্থির থাকে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় স্থির আছে, তো স্থিতিশীল যখন থাকে তার মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত থাকে, ওই সঞ্চিত বিভব শক্তিকে আমরা যান্ত্রিক শক্তি বলতে পারবো। আবার একটা বস্তু গতিশীল আছে, এই গতিশীল থাকার জন্য বস্তুটা যে শক্তি লাভ করছে সেটাকেও আমরা যান্ত্রিক শক্তি বলতে পারবো। তাহলে বিভব শক্তি
এবং গতিশক্তির যে সম্মিলিত রূপ সেটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। অর্থাৎ এক কথায় যদি আমি বলি তাহলে বলা যায় এই বিভব শক্তি এবং গতিশক্তিকে একত্রে কিন্তু যান্ত্রিক শক্তি বলা হয়। আমরা যদি একটু বইয়ের দিকে তাকাই, বইয়ের 2 নম্বর লাইনে তোমরা যদি দেখো সেখানে একটা ইম্পর্টেন্ট লাইন লেখা আছে, গতিশক্তি ও বিভব শক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি নামে ডাকা হয়। অর্থাৎ পৃথিবীর অন্য কোনো শক্তির বিষয় যখন আসবে না, শুধুমাত্র বিভব শক্তি অবস্থার জন্য যে শক্তিটা হয়, কোনো একটা বস্তুর অবস্থা পরিবর্তনের জন্য যে শক্তি হয়, যেটাকে আমরা বিভব শক্তি নামে আখ্যায়িত করেছি। আর একটা হচ্ছে গতিশীল থাকার জন্য যে শক্তি, অর্থাৎ গতিশক্তি অন্য কোনো শক্তির বিষয় যখন আসবে না, শুধুমাত্র বিভব শক্তি আর গতিশক্তির কথা থাকবে। হ্যাঁ, কোন একটা কাজে যখন শুধুমাত্র বিভব শক্তি আর গতিশক্তির বিষয় সম্পৃক্ত, তখন এই দুইটা শক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলা হবে। তাহলে যান্ত্রিক শক্তিটা ক্লিয়ার। যান্ত্রিক শক্তিটা কি? বিভব শক্তি প্লাস গতিশক্তি। এখন নিত্যতা বিষয়টা কি? যান্ত্রিক শক্তির নিত্যতা, এই বিষয়টা একটু এক্সপ্লেন করি। যান্ত্রিক শক্তি একটু আগে বললাম, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তির মোট যোগফল। এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, যখন শুধুমাত্র বিভব শক্তি এবং গতিশক্তির বিষয় থাকবে, অন্য কোনো শক্তি সেখানে ইনক্লুড হবে না, তখন সব সময় এই বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল একই থাকে। হ্যাঁ, এটা তোমাকে বিলিভ করতে হবে, ঠিক শক্তির সংরক্ষণশীলতা নীতির মতো। তাহলে যদি অন্য কোনো শক্তি প্রসঙ্গে না থাকে, কোনো একটা শক্তি অন্য কোনো শক্তিতে ডাইভার্ট না হয়, শুধুমাত্র বিভব শক্তি আর গতিশক্তির বিষয় থাকবে, তখন নাকি বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সবসময় একই থাকবে। এই একই থাকার যে বিষয়টা, সেটাকে বলা হয় যান্ত্রিক শক্তির নিত্যতা। অর্থাৎ যান্ত্রিক শক্তিটা সবসময় একই রকম থাকবে। যান্ত্রিক শক্তি কি? বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। এখন বলা হচ্ছে যান্ত্রিক শক্তি সবসময় একই রকম থাকলে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তিকে যখন তুমি যোগ করবা, সব সময় একই মান আসবে, এবং এই ঘটনাকে বলা হয় যান্ত্রিক শক্তির নিত্যতা। তাহলে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা কাকে বলে? বইয়ে যদি তাকাই সেখানে বলা আছে, যান্ত্রিক শক্তি ছাড়া অন্য কোনো উপায়ে শক্তির পরিবর্তন না হলে, অর্থাৎ শুধুমাত্র যান্ত্রিক শক্তি থাকতে হবে, অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তি এই দুটি যখন থাকবে এবং অন্য কোনো উপায়ে শক্তির পরিবর্তন হবে না, তখন মোট যান্ত্রিক শক্তির পরিমাণ একই থাকবে। তখন নাকি মোট যান্ত্রিক শক্তির পরিমাণ একই থাকবে, অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলটা একই থাকবে। এই বিষয়টিকে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে পারি। ঠিক আছে, যান্ত্রিক শক্তির নিত্যতা। তাহলে কি? বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সবসময় একই থাকবে। এখন একটা উদাহরণ দিয়ে জাস্ট আমি এক্সপ্লেন করব। হ্যাঁ, এরপর আমি ভিডিওটা রেখে দিব। যান্ত্রিক শক্তির নিত্যতা আমরা প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শিখেছি। এবার জাস্ট আমি উদাহরণ দিচ্ছি একটা। ধরো এটা পৃথিবীর ভূমি, মাটি, এখানে একটা বস্তু আছে, ধরো এটার নাম হচ্ছে এ বস্তু। এখন এই বস্তুটাকে আমরা ধরো উপরে উঠালাম। হ্যাঁ, এই বস্তুটাকে আমরা 100 মিটার উপরে উঠালাম ধরো। হ্যাঁ, এই জায়গাতে আমরা উঠালাম একই বস্তু, এটা ধরো 100 মিটার। এখন এই বস্তুটাকে যখন উঠাবো, তখন এই বস্তুটা কিন্তু আপনি উঠে নাই, এই বস্তুর বিরুদ্ধে কিন্তু আমরা একটা বল প্রয়োগ করেছি। এবং আমরা জানি, গত এপিসোডে আলোচনা করেছিলাম, এই বস্তুটাকে যখন আমরা উঠাবো, তখন এই বস্তুর বল যত, ওজন যত, অর্থাৎ পৃথিবী তাকে যে বল আকর্ষণ করছে, ঠিক একই পরিমাণ বল আমরা এই বস্তুর উপর নিচের দিক থেকে প্রয়োগ করতে হবে। যেমন এই বস্তুর টোটাল ওজন যদি তোমার 100 নিউটন হয়, তখন এই বস্তুটাকে আমরা 100 নিউটন বল দ্বারা উপরের দিকে ঠেলতে হবে। যখন আমরা ঠেলবো, তখন একটা পর্যায়ে বস্তুটা কিন্তু এখানে চলে আসবে, এবং আমরা ধরে নিলাম 100 মিটার উপরে। এখন সবচেয়ে মজার বিষয় যেটা, এই বস্তুটা ছিল পৃথিবীতে, কিন্তু এখন চলে আসছে কোথায়? 100 মিটার উপরে। ধরো এখানে আমরা বস্তুটাকে কোনো কিছুর উপরে রাখলাম। এখন এইখানে যখন আমরা রেখে দিব, এই বস্তুটা সম্পূর্ণ শক্তি বিভব শক্তি, এখানে কিন্তু আর কোনো গতিশক্তি নাই। তুমি গতিশক্তি দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ নাই, যেহেতু বস্তুটা এখানে স্থির আছে। হ্যাঁ, যেহেতু এখানে স্থির আছে, এই কারণে আমরা বস্তুটার সম্পূর্ণ শক্তি কি বলবো? বিভব শক্তি। এবং ধরে নাও এটা 200 জুল। ঠিক আছে, তাহলে এই বস্তুটা যখন পৃথিবী থেকে তার অবস্থান পরিবর্তন করে 100 মিটার উপর আমরা উঠালাম, তখন এর সম্পূর্ণ শক্তি হয়ে গেল কি? বিভব শক্তি। এখানে কিন্তু কোনো গতিশক্তি নাই, এখানে কোনো গতিশক্তি নাই। গতিশক্তি যদি বলি, এখানে এই বিন্দুতে গতিশক্তি 0, গতিশক্তি সমান 0 জুল। আর বিভব শক্তি কত? বিভব শক্তি
হচ্ছে তোমার পুরোটাই বিভব শক্তি 200 জুল, 200 জুল। এখন এই বস্তুটাকে ধরো আমরা কোনোভাবেই ছেড়ে দেওয়ার চেষ্টা করব। ধরো এই বস্তুটাকে আমরা ছেড়ে দিব, ছাড়ার সাথে সাথেই এই বস্তুটা যখন পৃথিবীর দিকে নামতে থাকবে তখন গতিশক্তির পরিমাণ বাড়তে থাকবে, গতিশক্তিটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বিভব শক্তির মান কমতে থাকবে। ঠিক আছে, কি বললাম, যখন বস্তুটা ঠিক এখানে থাকবে তখন এই বস্তুটার পুরোটাই শক্তি কিন্তু বিভব শক্তি, সেখানে কোনো গতিশক্তি নাই, 0 জুল, কারণ বস্তুটা তো গতির মধ্যে না, স্থির ছিল। এই বস্তুটাকে যখন আমরা নিচের দিকে ছেড়ে দিব তখন আস্তে আস্তে বস্তুটার মধ্যে গতি সঞ্চার হবে। হ্যাঁ, গতি সঞ্চার হবে, গতি সঞ্চার হওয়ার কারণে তার গতিশক্তি বাড়তে থাকবে, 0 জুল থেকে আস্তে আস্তে 1 জুল, 2 জুল, 3 জুল এভাবে বাড়তে থাকবে, আর বিভব শক্তির পরিমাণ 200 জুল থেকে আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, এবার ধরে নিলাম এই বিন্দুটার নাম দিলাম আমরা এ, এটার নাম ধরো বি দিলাম। বি বিন্দুতে ধরো এই বস্তুটার গতিশক্তি ধরো কোনো কারণে 30 জুল হলো, কথার কথা, যেহেতু বস্তুটা এখানে স্থির ছিল এবং যতই নিচের দিকে নামবে তখন বস্তুটার গতি ততই বাড়তে থাকবে। তো গতি বাড়তে বাড়তে বস্তুটার গতিশক্তি হয়ে গেল 30 জুল, 30 জুল আমরা 50 জুল ধরি, হিসাবে সুবিধার্থে আমরা 50 জুল ধরলাম। যখন এই বস্তুটার গতিশক্তি 50 জুল হবে, ঠিক একই বিন্দুতে বস্তুটার বিভব শক্তি আর 200 জুল থাকবে না, তখন 200 জুল থেকে 50 জুল কিসে পরিণত হলো, গতিশক্তিতে রূপান্তরিত হলো, তখন বাকি আছে কত, 150 জুল, এটা হচ্ছে তোমার বিভব শক্তি। এখন যদি আমরা বি বিন্দুতে মোট শক্তি হিসাব করি তাহলে বিভব হবে 150 জুল আর গতি হবে তোমার 50 জুল, এবং তুমি যদি দুইটাকে যোগ করো দেখবা যে 200 জুল। তাহলে 200 জুল শুরুতেই ছিল পুরোটা বিভব শক্তি, সেখানে কোনো গতিশক্তি ছিল না। বি বিন্দুতে যখন আসছে বস্তুটা আস্তে আস্তে নামতে নামতে যখন বস্তুটার মধ্যে গতি সঞ্চার হলো তখন তার গতিশক্তি হলো 50 জুল, তখন বিভব শক্তি থেকে এই 50 জুলটা কমে গেল, কমে হয়ে গেল 150 জুল, এবং এই দুটি বলকে যখন তুমি হিসাব করবা ডেফিনেটলি সেটা 200 জুল হবে। এখন এই বস্তুটাকে মনে করো আমরা এখানে থামালাম না, আরও ছাপতে থাকলাম, বস্তুটা নামতে থাকলো, নামতে নামতে মনে করে এই বিন্দুতে আসলো, এখন গতিশক্তি আরও বাড়তে থাকবে, 50 জুল, 51 জুল, 52 জুল, 53 জুল, যত নিচের দিকে আসবে ততই তার গতি বাড়তে থাকবে। তো গতি যত বাড়বে গতিশক্তিও তত বাড়বে। ধরো আমরা এই বিন্দুতে, ধরো এটার নাম সি দিলাম, সি বিন্দুতে মনে করো গতিশক্তি হলো 100 জুল। এখন 100 জুল গতিশক্তি হয়ে গিয়েছে, টোটাল শক্তি ছিল 200 জুল, তখন 200 জুল থেকে যখন গতিশক্তি 100 জুল হবে বাদ বাকিগুলো থাকবে বিভব শক্তি, এবং বিভব শক্তির জন্য থাকতেছে তাও 100 জুল। এবং যদি আমরা সি বিন্দুতে মোট শক্তি হিসেব করি তাহলে বিভব শক্তি আসবে 100 জুল আর গতিশক্তি আসবে কত, 100 জুল, এবং প্রত্যেক ক্ষেত্রে টোটাল শক্তিটা কিন্তু একই রকম থাকবে, এবং এটাকেই বলা হয় যান্ত্রিক শক্তির নিত্যতা। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যান্ত্রিক শক্তির নিত্যতা এই সূত্রটা যখন তুমি প্রমাণ করতে যাবা সেখানে অন্য কোনো শক্তি কাজ করবে না, অর্থাৎ এখানে বিভব শক্তি আর গতিশক্তি থাকবে শুধু। যদি বলো এখানে তাপ শক্তি অথবা শব্দ শক্তি অথবা আলোক শক্তি অথবা বিদ্যুৎ শক্তি তুমি এখানে ঢুকাই দিলা, তখন কিন্তু কোনোভাবেই আর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা কাজ করবে না, অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তির যোগফলটা একই থাকবে না। কিন্তু অন্য কোনো শক্তি যদি এখানে অ্যাপ্লিকেবল না হয় তখন প্রত্যেক ক্ষেত্রে বিভব শক্তি আর গতিশক্তির যোগফলটা মোট যোগফলটা সমান থাকবে। যেমন দেখো এখানে 200 জুল ছিল, পুরোটাই বিভব শক্তি, যখন নিচের দিকে নামছে বি বিন্দুতে তখন 50 জুল হয়ে গেল গতিশক্তি আর 150 জুল থাকলো বিভব শক্তি। হ্যাঁ, টোটাল যোগফল কিন্তু 200। এরপরে সি বিন্দুতে আসার পর বস্তুটার গতি আরেকটু বেড়েছে, তখন গতিশক্তির মান 50 থেকে বাড়তে বাড়তে 100 জুল হলো, বিভব শক্তি কমতে কমতে 100 জুল হলো, দুইটা মিলে হলো 100 200 জুল। এবং বস্তুটা যখন পুরোপুরি সি বিন্দুতে এসে যাবে অথবা সি বিন্দুর একটুখানি পূর্ব মুহূর্তে থাকবে, মাটিতে পড়ার একটু পরে থাকবে, তখন এর সম্পূর্ণ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ এখানে পুরোটাই শক্তি ছিল বিভব শক্তি, বস্তুটা যখন নিচের দিকে নামতে থাকবে বিভব শক্তি কমবে, গতিশক্তি বাড়বে, এবং মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে একেবারে 1 সেকেন্ড আগে অথবা মাটিতে পড়ে গেলে তখন কিন্তু বস্তুটার সম্পূর্ণ শক্তি গতিশক্তি হবে। অর্থাৎ এই বিন্দুতে যদি আমরা বলি, এটাকে যদি ডি বলি, ডি বিন্দুতে সম্পূর্ণ শক্তি গতিশক্তি, অর্থাৎ 200 জুল পুরোটাই কিন্তু গতিশক্তি, আর 0 জুল এটা হচ্ছে বিভব শক্তি। অর্থাৎ এই বিন্দু তার বিভব শক্তি থাকবে না 0 জুল, সেখানে সম্পূর্ণ শক্তি গতিশক্তি থাকবে। এবং আলটিমেট হিসেব যদি করো তুমি, মোট শক্তি কত হবে, গতিশক্তি কত 200 জুল আর বিভব শক্তি
0 জুল, যোগ করলে ঘুরে ফিরে 200 জুল আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। হ্যাঁ, অর্থাৎ তুমি যেই হিসাবে যেভাবেই করো, অন্য কোনো শক্তি যদি সেখানে না আসে, তখন তুমি বিভব শক্তি এবং গতিশক্তিকে যখন যোগ করবা, সব ক্ষেত্রে সমান হবে। এটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে আমরা এই যান্ত্রিক শক্তির নিত্যতা সম্পর্কিত যে গাণিতিক সমস্যাটা আছে সেটাই সলিউশন করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।